এটা এরকম না যে জেলা প্রশাসকের বা সরকারের অর্থ বলে এখানে আসা হয়েছে, কিংবা ওই বাসের জ্বালানি খরচ সরকার প্রোভাইড করেছে, বাস ভাড়া সরকার দিয়েছে, ব্যাপারটা এরকম না। যেহেতু এবং খেয়াল করবেন কয়টা বাস, 5টা বাস, 100 বাস না, 500 বাস না, ঠিক আছে। আওয়ামী লীগের কথা যেটা আপা বলেছেন এটা ঠিক। আওয়ামী লীগের আমলে কিভাবে হতো, আওয়ামী লীগ হচ্ছে ধমক দিয়ে বাসগুলোকে এখানে নিয়ে আসতে বাধ্য করতো। কিন্তু যেহেতু ইয়াংরা পিরোজপুর থেকে এখানে ঢাকায় এই প্রোগ্রামে আসতে চায়, তারা বাস মালিকদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তারা হচ্ছে আপনার এটা মানে স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছিল যে এটা কই যাবে, তরুণরা কোথায় না কোথায় যাবে, ইয়াংদের ব্যাপারে তো একটা ভয় থাকে, আশঙ্কা তো থাকে। সেখান থেকে হচ্ছে তারা তখন যখন দিচ্ছিল না, তখন বলছে অনুমতি লাগবে, তখন তারা শহীদ পরিবারকে দিয়ে ডিসিকে অনুরোধ করিয়েছেন, এবং ডিসি শুধু বলেছেন যে ওরা একটা প্রোগ্রামে যাবেন, আপনি এটা একটু দেখেন ফ্যাসিলিটেট করতে পারেন কিনা। খরচ থেকে শুরু করে জ্বালানি খরচ, বাস ভাড়া, বাসের খরচ, সকল খরচ তো আমরাই বহন করেছি, ঠিক আছে। তো এইটা আমি যেমন ধরুন আপনি যদি ঢাকায় আজকে একটা সমাবেশ করেন, আপনার কি সরকারের কাছ থেকে কোনো জায়গা নিতে হবে না? বা আপনাকে গাড়িগুলো পার্কিং করতে সরকার কোনো জায়গা দেবে না? দেবে তো। তো সেটার মানে কি সরকারের কাছ থেকে আপনি সুবিধা নিচ্ছেন? মানে এটাকে একেবারে এই সুবিধা নিচ্ছেন না, এটাকে একেবারে বাতিল করে দেবার মতো বিষয় না। আমি তো বললাম যে এখন এটা তো সত্য যে জেলা প্রশাসক এখানে রেকমেন্ড করেছে বাসগুলো নেওয়ার ক্ষেত্রে, 5টা বাস নেওয়ার ক্ষেত্রে। এখন কিন্তু সেটাকে আমি যে কনটেক্সটটা বললাম, এটা আপনি বিবেচনা করে তারপর এটাকে কি ওই যে আলোচনাটা চলছে সরকারের পৃষ্ঠপোষকতায় ওই ফ্রেমে ফেলবেন? কারণ সরকার বলেছে যে এখানে আমাদের কোনো ভূমিকা নেই। পিরোজপুরের ডিসি শহীদ পরিবার অনুরোধে করেছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এখন তবু যে এটাকে আমরা কি সরকারি ইয়েতে, এখন আপনি ওই আপনাদের অনেক চ্যানেল কিন্তু ওখানে ছিল, আশরাফ কাইসার নিজে উনি একজন প্রথিতযশা সাংবাদিক, উনি ওখানে উপস্থিত ছিলেন, অনেকের সাথে কথা বলেছেন। সেখানে কি পাচ্ছি আমরা? প্রত্যেকে বলছে তারা নিজ গরজে এসছে, আমরাও জানি না এরা কারা। আহতরা নিজ গরজে এসছে বলেছে এরা আমাদের দল, ঠিক আছে। এখন এই পুরো জিনিসটা এটা বুঝতে হবে যে মানুষের ইমোশনটা, তরুণদের ইমোশনটা এখানে এইভাবে অ্যাটাচ করা বা জড়িয়ে আছে। একটা ঘটনা এখানে এরকম ঘটেছে, না ঘটলেই হয়তো সবচেয়ে ভালো হতো, মানে এই তর্কটা আমাদের করতে হতো না। কিন্তু যেহেতু ঘটেছে এটা, কিন্তু এটাকে কেন্দ্র করে ধরেন আমরা যদি পুরোটাকে বলতে চাই যে পুরো ঘটনাটা এরকম একটা ফেব্রিকেটেড বা মানে একটা দলকে কৃত্রিম উপায়ে গড়ে তোলা হচ্ছে, এটা ঠিক হবে না, ঠিক হবে না। একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর তো আসলে প্রধান শক্তি হচ্ছে জনশক্তি, বিশেষ করে তৃণমূলের জনশক্তিটা সব থেকে বড় শক্তি হিসেবে কাজ করে। সেক্ষেত্রে দলের ভেতরের কোন্দল কিন্তু পুরনো যে দলগুলো আছে কম বেশি সেটা আমরা দেখতে পাই। আপনাদের মধ্যেও নিজেদের মধ্যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, সারা দেশব্যাপী যারা এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছে, তাদের মধ্যেও যারা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি কিছুটা কোন্দলের আভাস কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে বেসরকারিদের সঙ্গে একটা কোন্দলের ব্যাপার আমরা অতি সম্প্রতি আসলে দেখতে পেয়েছি। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক তৎপরতা যদি দিয়ে আমি চিন্তা করি, সেটি দিয়ে কি আসলে নির্বাচনের দিকে আপনারা ধাবিত হতে পারবেন, বা দেশব্যাপী তৃণমূল পর্যায়ে আপনাদের কর্মসূচিগুলো বা কার্যক্রমগুলো আসলে কি হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে একদমই আমরা ঢাকা ভিত্তিক দল এটা হবে না, হওয়ার কোনো বাস্তবতা নাই। আমরা সারা দেশেই আমি তো বললাম যে আমাদের সারা দেশে ইতিমধ্যেই 400 মতো কমিটি আছে যেগুলো এই দলে আসবে, নানাভাবে আসবে। ফলে ইতিমধ্যে একটা সাংগঠনিক কাঠামো আমাদের আছে। কিন্তু সেটা তো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, না, সেটা জাতীয় নাগরিক কমিটির এরা কিন্তু এটা তো একটা আপনার প্রি পার্টি স্টেজ ছিল। আপনি বললেন যে বৈষম্য বিরোধী দুঃখিত জাতীয় নাগরিক কমিটি আপনাদেরও সমালোচনা করবে, কিন্তু এখন তো বলছেন যে আবার মানে এই তাদের কমিটি নিয়ে চলে যাওয়ার পরে পুনর্গঠনের পরে যে জাতীয় নাগরিক কমিটি হবে, এটা তো একটা পুনর্গঠন হবে। এখন পুনর্গঠনের পরে যে জাতীয় নাগরিক কমিটি হবে, সেটা আমি বলছি যে সেটা দরকার হলে আমাদেরও সমালোচনা করবে। কিন্তু যারা একটা রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তারা তো জাতীয় নাগরিক কমিটিতে এখন তাদের কোনো কাজ নাই। যেমন আমি আর জাতীয় নাগরিক কমিটিতে নাই। কেন আমি নাই? তার কারণ হচ্ছে আমি তো রাজনীতি করতে চাই, এবং এই কারণে আমি দলে এসেছি। তো এই পুনর্গঠনটা ঘটবে, এবং আমরা বারবার বলেছি, যেমন ধরুন আমরা খুব শুনতে পাই যে বিএনপির বাংলাদেশে এত % একটা বাধা ভোট আছে, আওয়ামী লীগের একটা বাধা ভোট আছে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্য ঘটনা। আওয়ামী লীগের কতটা সত্য এটা নিয়ে আমার এখন প্রশ্ন আছে, কারণ আওয়ামী লীগ সর্বশেষ 2008 সালে ভোট করেছে। কিন্তু বিএনপির একটা মানে সমর্থক গোষ্ঠী আছে বড় আকারে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা ওই ধরনের একটা সারা দেশে একটা শক্ত জনভিত্তি করতে চাই, এবং সেখানে তরুণ যারা আছে, মানে যাদেরকে জেনজি বলা হচ্ছে, সেই জেনজিদের কাছে আমরা মূলত তাদের কাছে আমরা যেতে চাই। মানে এই না শুধু আমরা তরুণদেরকে নিয়ে দলটা করতে চাই, কিন্তু তরুণদেরকে আমরা প্রধানত মানে আকৃষ্ট করতে চাই। কেন? কারণ একটা তরুণের তার পরিবারের মধ্যে, মানে ধরুন এখন কি হবে, একটা আজকে এবার যে নতুন যে ভোটারটা হচ্ছে, সেই ফ্যামিলিতে আসলে 3 জন ভোটার, বাবা মা এবং সেই ছেলে বা মেয়ে। তো আমরা যদি ছেলে আর মেয়েটাকে মানে যদি প্রভাবিত করতে পারি, সে প্রভাবিত করবে তার বাবা মাকে। এবং আমরা কিন্তু বলে দিচ্ছি যে খুব বেশি মানে উচ্চাশা আপনার সামনে আমি প্রকাশ করব না, কিন্তু সামনে নির্বাচনটা খুব সহজও হবে না, কারণ এবার প্রচুর সুইং ভোট থাকবে। এবং আমরা
বলবো বা বলা শুরু করেছি যে নতুনদের ভোট নতুন মার্কায় হোক। কেন এটা বলাটার ইম্পর্টেন্স হচ্ছে এই কারণে, যেমন আমার বাবা বা আমার মায়ের একটা মার্কার প্রতি ভালোবাসা আছে, যে মার্কায় তিনি ভোট দিয়েছেন বা দিয়ে অভ্যস্ত, তিনি ওই মার্কাটাকে খোঁজেন যখন ভোট দিতে যান। কিন্তু এবার যে বিপুল সংখ্যক নতুন ভোটার আসছে, তাদের তো কোনো মার্কার প্রতি ওই ইয়েটা নাই, অ্যালাইনমেন্টটা নাই, তাদের জন্য একটা নতুন মার্কা। তো আমরা যখন যদি বলা শুরু করি যে নতুনদের ভোট, এটা তো ইলেকশন ক্যাম্পেইনে প্রত্যেকটা দলের স্ট্র্যাটেজি থাকবে। আমি আগেই ফাঁস করে দিলাম অন রেকর্ড, ঠিক আছে, যে আমরা এটা বলা শুরু করব তখন কি হবে বলা যায় না। তিনিও আপনাদের সাথে